আজ খুব সেজেছে নিহারিকা। আকাশ নীল জর্জেটে শাড়িতে ছিপছিপে শরীরটা বেষ্টিত হয়ে রয়েছে। কানে গলায় অক্সিডাইজড জুয়েলারি, চোখে সরু করে কাজল টানা। ধনুক ভুরু দুটো আজ যেন একটু বেশি ঘন আর কালো। গালে লালের আভা, ঠোঁটে গোলাপি নেশা। চোখ সরাতে পারছিল না পলাশ। এগিয়ে এসে একবার কপালে ঠান্ডা হাতটা রাখল নিহারিকা। তারপর নিশ্চিন্ত সুরে বলল, না, জ্বর নেই। নিহারিকার স্পর্শে শিউরে উঠল পলাশ। ভালোবাসা নাকি ঘৃণার শিহরণ বুঝতে পারল না। অনুভূতিগুলো আজকাল মনের মধ্যে জড়াজড়ি করে থাকে। অনেক চেষ্টাতেও আলাদা করে আর চিনতে পারে না তাদের। আসছি তাহলে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরব। মল্লিকা তো রইলই, সাবধানে থেকো। নিহারিকার চোখে স্পষ্ট উদ্বেগ, গলায় উৎকণ্ঠা। কিন্তু পলাশ জানে এগুলো অভিনয়, পলাশের চোখকে ফাঁকি দেওয়ার ছল। একটা দীর্ঘশ্বাস গোপন করে মুখ ফিরিয়ে নিল সে। ততক্ষণে নিহারিকা এগিয়ে গেছে দরজার দিকে। পলাশ চেঁচিয়ে বলতে চাইল, যেও না, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে এলো, কোথায় যাচ্ছ? কাল রাতেই তো বললাম একটা ইন্টারভিউ আছে। নিহারিকা ফিরে তাকিয়েছে। ইন্টারভিউ দিতে এত সেজেগুজে যায় বুঝি? সন্দেহের খোঁচাটা হালকা করতেই বুঝি পলাশের ঠোঁটে আলতো হাসি। বারে, রিসেপশনিস্ট নিচ্ছে, একটু দেখতে শুনতে ভালো না লাগলে নেবে? হালকা হেসে বেরিয়ে গেছে নিহারিকা। মিথ্যেগুলো বলার সময় আজকাল মুখের একটা পেশিও কাঁপে না ওর। প্রথম প্রথম তাও একটা জড়তা থাকতো মিথ্যের উচ্চারণে। আজকাল দ্বিধা, সংকোচ, চক্ষু লজ্জাবোধ সব ভুলেছে। দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। ধরা পড়ার ভয়টা কেটে গেছে। অসুস্থ অক্ষম স্বামী ধরতে পারলেও বা কি করতে পারবে? তাই আজকাল নিহারিকার ভয় ডর নেই। রান্নাঘর থেকে ঠুংঠাং আওয়াজ ভেসে আসছে। মল্লিকা কিছু একটা করছে। পায়ের দিকে জানালাটা হাট করে খোলা। পর্দার ফাঁক দিয়ে এক টুকরো নীল আকাশ উকি দিয়ে দেখতে চাইছে ঘরের ভেতরটা। পলাশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেই এক টুকরো নীলের দিকে। হাওয়া নেই বলে পর্দাটা একটুও নড়ছে না, নইলে দেখতে পেত জানালার বাইরে কাঠচাপা গাছ ভরে আছে ফুলে। সুন্দর মিষ্টি একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে ঘরের মধ্যে। পলাশ হঠাৎ উঠে বসল। ধর্মর করে উঠেছে বলেই হয়তো মাথাটা টলে উঠেছে। ঝিমঝিম করছে শরীর। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে নড়বড়ে শরীরটাকে একটু থিতু করতে চাইল। তারপর হাঁপ ধরা গলায় ডাকল, মল্লিকা, এই মল্লিকা। বছর 22-এর ছিপছিপে মেয়েটি দৌড়ে এলো। ওর ভেজা হাত থেকে এখনো জল গড়িয়ে পড়ছে। কি হয়েছে দাদা, বাথরুম যাবেন? মল্লিকার সহজ সরল চোখ দুটোতে মমতা মাখানো। না, তুই একটু রুম ফ্রেশনারটা স্প্রে করে দে। কেন দাদা? মল্লিকার অবাক চোখের তারা কাঁপে তিত্তির করে। গন্ধ পাচ্ছিস না? এত দুর্গন্ধ নাকে লাগছে না তোর? পলাশ হিস হিস করে ওঠে। আর কথা না বাড়িয়ে মল্লিকা রুম ফ্রেশনারটা স্প্রে করে দিতে থাকে ঘরের কোণে কোণে। ওর দু কাঁধের পেছন দিয়ে নেমে আসা হলুদ ওড়না কোমরের কাছে গিঁট দিয়ে বাঁধা। হলুদ নীল ফুলছাপ কামিজ পরা মল্লিকা গজগজ করতে থাকে। কি জানি, আমি তো ঘর পরিষ্কার করে মুছে দিয়ে গেলাম, কোনো দুর্গন্ধ তো পাচ্ছি না। দিব্যি সুন্দর গন্ধ করছে ফুলের। পলাশ শুয়ে পড়ে আবার। মল্লিকা দুর্গন্ধ পাবে কি করে? শরীর পড়ছে তো পলাশের, মল্লিকার নয়। শুধু কি শরীর? যেদিন থেকে শরীরে পচন ধরেছে সেদিন থেকেই চারপাশও পচে যাচ্ছে, পচে গিয়ে গন্ধ ছড়াচ্ছে। যা কিছু পলাশের একান্ত নিজস্ব ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে, সব।
মল্লিকা চলে গেছে নিজের কাজে। হালকা লেবুর গন্ধে ভরে আছে ঘরের বাতাস। তবুও পলাশ জানে দুর্গন্ধ যায়নি, যাবেও না কোনোদিন। বালিশে মুখ গুজে দেয় সে। অক্ষম অসহায় অশ্রু গড়িয়ে নামতে থাকে গাল বেয়ে। নাম না জানা কি এক পাখি তীব্র মন কেমন করা সুরে ডাকছে কাঠচাপা গাছের ডালে। পলাশের বুকের গহীনে গড়িয়ে নামে অন্ধকার। দুজনে গালে হাত দিয়ে বসে আছে অনেকক্ষণ, যেন বলার মতো কথা ফুরিয়েছে কবেই। অঞ্জনা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। দিনের আলোর তেজ ফুরিয়ে আসছে একটু একটু করে। কলকাতার বুকে আর একটা সন্ধ্যা নামবে ধীরে ধীরে। জানালা থেকে চোখ সরিয়ে নিহারিকার দিকে তাকালো অঞ্জনা। উড়ুঝুড়ু চুলগুলো বাঁ হাতের আঙুলগুলো দিয়ে গুছিয়ে নিতে নিতে বলল, ডোনার পাওয়া গেল? এখনো সেরকম খবর নেই, তবে পাওয়া যাবেই, পেতে হবেই, হাল ছাড়বো না কিছুতেই। নিহারিকার শক্ত মুখখানার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অঞ্জনা। ধীরে ধীরে বলল, এভাবে আর কতদিন? যতদিন চলে। অনিশ্চয়তা খেলা করে যাচ্ছে নিহারিকার চোখ দুটোতে। তোর মনে হচ্ছে না বড্ড তাড়াহুড়ো করে ফেলেছিস? আর একটু ধৈর্য ধরতে পারতিস না? সেই সময়টাই যে নেই। যে করেই হোক পলাশকে সুস্থ করে তুলতেই হবে, তারপর সব ঠিক হয়ে যাবে দেখিস। কিন্তু যদি কেউ ধরে ফেলে? আশঙ্কার ছায়া অঞ্জনার মুখে। সে ভয় নেই, ওরা নামধাম পরিচয় সব গোপন রাখে। ক্লায়েন্টরা সমাজের উঁচুতলার লোক, সবকিছুই খুব সাবধানে লুকিয়ে রাখা হয়। অঞ্জনা চুপ করে থাকে। ওর চোখের তলায় বিষাদের কালো অন্ধকার। সেদিকে তাকিয়ে নিহারিকা প্রায় হাহাকার গলায় বলে, পলাশের কিডনি দুটো খারাপ হতে গেল কেন বলতো? বেল বেজে উঠেছে। মল্লিকা ছুটে গেল দরজা খুলতে। নিহারিকা ঢুকেছে ঘরে। পলাশ তাকিয়ে আছে টিভির দিকে। নিহারিকা ঝুঁকে পড়ে আলতো স্নেহের হাত বুলিয়ে দিল পলাশের গালে কপালে। এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল যত্ন করে। শরীর ঠিক আছে তো তোমার? কোনো কষ্ট নেই তো? কুকুরের মতো নাক উঁচু করে নিহারিকার গায়ের গন্ধ শুকে নিতে চাইল পলাশ। অন্য পুরুষের গায়ের গন্ধ, ব্যভিচারের গন্ধ নিহারিকার শরীর জুড়ে। গা গুলিয়ে উঠল ওর। মুখ অন্যদিকে ফিরিয়ে নিষ্প্রাণ কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার ইন্টারভিউ কেমন হলো? ওই একরকম, দেখা যাক কি হয়। যাও, চেঞ্জ করে নাও, তোমার গা থেকে গন্ধ ছাড়ছে। পলাশের মুখ শক্ত। সরে গেছে নিহারিকা। চোয়াল শক্ত করে সেদিকে তাকিয়ে রইল পলাশ। আজকাল শরীরে জোর নেই। ফোলা দুর্বল দুটো পায়ে উঠে দাঁড়ানোর শক্তিই নেই। ডাক্তার বলেছেন সারা শরীরে জল জমেছে। ফুসফুসেও জমতে শুরু করেছে জল। প্রায়ই তীব্র কাশি হয়, শ্বাসকষ্ট হয়। কিন্তু সব কষ্টকে ছাপিয়ে যায় নিহারিকাকে নিজের চোখে খারাপ হয়ে যেতে দেখার কষ্ট। এই কষ্টের কোনো মলম নেই, ওষুধ নেই। আজকাল মৃত্যুকে ভয় পায় না পলাশ। সবজি আর চিকেন দিয়ে তৈরি করা পাতলা স্যুপ বাটি ভরে নিয়ে এসেছে নিহারিকা। পলাশের রাতের খাবার। পিঠের পেছনে বালিশ দিয়ে উঁচু করে পলাশকে বসিয়ে দিয়েছে। চামচে করে একটু একটু স্যুপ তুলে দিচ্ছে মুখে। আর কিছুদিন পলাশ, আর মাত্র কিছুদিন, দেখবে ডোনার ঠিক পেয়ে যাব, আবার সুস্থ হয়ে উঠবে তুমি। নিহারিকার চোখে আশার ঝিলিক। দেখেও দেখল না পলাশ। এক ধাক্কায় চামচটা ছিটকে পড়ল মেঝেতে। কি হলো? নিহারিকার ভয়ার্ত দু চোখে তীব্র বিস্ময়। দুর্বল হাতে নিহারিকার হাত চেপে ধরেছে পলাশ। এইভাবে একটু একটু করে না মেরে একেবারে মেরে ফেলো আমায়। পলাশের দু চোখ জ্বলছে ধক ধক। হাত ছাড়িয়ে নিয়ে সভয়ে পিছিয়ে গেছে নিহারিকা। কি বলছো?
বুঝতে পারছো না? ডাক্তার, ওষুধ, সপ্তাহে 2বার ডায়ালিসিস, মল্লিকা, এত কিছু আসে কোথা থেকে? হ্যাঁ, তোমার জমানো টাকা থেকেই তো। বিড়বিড় করে নিহারিকা। জমানো টাকা? কোথায়? আমি কিছু বুঝি না? যা বোঝাবে তাই বুঝবো? উন্মাদের মতো চেঁচায় পলাশ। হাঁপায় দম নিতে গিয়ে। ওর চোখ মুখ রক্তবর্ণ, ঘামছে দরদর। এ কি, এ কি, এরকম করছো কেন? প্লিজ চুপ করো। ভয়ার্ত নিহারিকা ছুটে এসে স্বামীর পিঠে বুকে হাত বোলাতে গেল। পরক্ষণেই পলাশের দুর্বল দুহাতের ধাক্কায় ছিটকে পড়ল মেঝেতে। আমি বাঁচতে চাই না, মেরে ফেলো আমায়, এক্ষুনি মেরে ফেলো। পলাশ হাঁপাতে থাকে। নিহারিকা পাথরের মতো বসে থাকে, শূন্য দুচোখ মেলে তাকিয়ে থাকে পলাশের দিকে। গভীর রাত, পলাশের চোখে ঘুম নেই। পাশের খাটে ক্লান্ত নিহারিকার গভীর শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। সেদিকে তাকালো। অস্বাভাবিক জলজল করছে ওর দুচোখ। দুহাতে ভর দিয়ে বিছানায় উঠে বসল সে। ফোলা পা দুটো মেঝে স্পর্শ করল সাবধানে। টলতে টলতে এগিয়ে গেল নিহারিকার বিছানার দিকে। কাছে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয় মানুষটার দিকে। ধীরে ধীরে হাতে তুলে নিল বালিশ। অল্প কিছুক্ষণের ব্যাপার, তারপর সব যন্ত্রণার মুক্তি। বালিশটা আস্তে আস্তে নামিয়ে আনতে লাগলো পলাশ। চাপা দেওয়ার ঠিক আগের মুহূর্তে নিহারিকা ঘুমের মধ্যেই মুখ ফেরালো। চমকে উঠে পলাশের হাত থেকে বালিশ পড়ে গেছে। নিহারিকার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে নেমেছে অশ্রু। কি রুগ্ন আর অসহায় দেখাচ্ছে ওকে। তবুও মুখের রেখায়, চিবুকের দৃঢ়তায় গভীর প্রত্যয়ের ছাপ। স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার অসম লড়াইয়ে সে নেমেছে। কি ক্ষতি যদি নিহারিকা জিতেই যায়? নরম দুহাতে নিহারিকার গাল বেয়ে নেমে আসা চোখের জল মুছিয়ে দিল পলাশ। নিহারিকার ঘুম ভেঙে গেছে। বড় বড় দু চোখে তাকিয়ে আছে। ওর পাশে শুয়ে পড়ল পলাশ। দুহাতে নিহারিকার মাথাটা চেপে ধরে রইল বুকের কাছে। ফিস ফিস করে বলল, তাড়াতাড়ি ডোনার জোগাড় করো, আমি বাঁচতে চাই নিহার। দেখবে সব কিছু ঠিক করে দেব। ফুঁপিয়ে উঠেছে নিহারিকা। বন্ধ ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে সেই কান্নার রেশ। পলাশ টের পেল দুর্গন্ধটা কেটে যাচ্ছে। এতদিন যে দুর্গন্ধের বাস ছিল তার মস্তিষ্কের অন্ধকার প্রকোষ্ঠে। লম্বা শ্বাস ফেলল পলাশ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।